দ্বিতীয় দিনেও চলছে আপিল জমা। পোস্টাল ব্যালটে ভোট দিতে চান 15 লাখ ভোটার। ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে, হাসনাত আব্দুল্লাহ। ট্রলার মালিকদের ধর্মঘট, পর্যটক শূন্য সুন্দরবন। স্পিড বোটে ঝুঁকিপূর্ণ সেন্ট মার্টিন যাত্রা, নেই লাইসেন্স। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। দ্বিতীয় দিনের মতো চলছে সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল জমা। আপিলের প্রথম দিন সোমবার ইসিতে মোট 42টি আবেদন জমা পড়ে। আজ সকাল 10:30 পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 58টিতে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। আপিলের দ্বিতীয় দিনেও ইসির প্রতি নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান মনোনয়ন বঞ্চিতদের কেউ কেউ। দর্শক, নির্বাচন কমিশন ভবনে এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ। হ্যাঁ, প্রথমতই আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আপনারা এসেছেন। আমরা নির্বাচন সংক্রান্ত যে রিসেন্ট ডেভেলপমেন্ট, কিছুদিন আগে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে, আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাচাই বাছাইয়ের সময় আমরা যেই বিধি ভঙ্গের যেই নমুনাগুলো পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। বিশেষ করে আমাদের যেই 45টা আসনে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং এর বাইরেও আরও যেই জায়গায় নিয়ম ভঙ্গ হয়েছে সেগুলো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা এবং এইসব বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ, বিধিপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং যেহেতু সামনে শুনানি আছে সেই শুনানিতে যেন এই ধরনের কোনো ধরনের প্রেফারেন্স এবং একতরফা কিছু না দেখা যায় সে বিষয়ে আজকে কথা বলতে এসেছিলাম এবং আমরা তাদের সাথে কথা বলেছি। আমাদের ফর্মাল বিষয়গুলো তাদেরকে দিয়ে এসেছি। আমি যদি দুইটা উদাহরণ দিই জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থীর ক্ষেত্রে, যেমন কুমিল্লা 4 সংসদীয় আসনে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ প্রার্থী হিসেবে আছেন। সেখানে আমরা দেখেছি যে বিএনপির যিনি প্রার্থী তিনি তার প্রায় 100 কোটি টাকার উপরে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন। যদিও তিনি হাইকোর্ট থেকে সে বিষয়ে একটা স্টে অর্ডার এনে সেটা বাংলাদেশ ব্যাংকে দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনে দেয়া তার হলফনামায় সেই তথ্য উদ্ধৃত করা হয়নি, যেটা স্পষ্টই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এবং সিলেটে আমরা দেখেছি যে সিলেট 1 আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে আছেন এতেশাম হক। তার যেই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যেই তথ্য তিনি অনুরোধ করেছিলেন যে তিনি সেটা পরবর্তীতে দাখিল করবেন, তারপরেও তার যেই মনোনয়নপত্র সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু একই জেলায় আমরা দেখলাম সিলেট 3 আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থায় একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার যেই কাগজপত্র সেটা পরবর্তীতে দাখিলের শর্তে কিন্তু তাকে মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তো এবং সিলেট জেলার যে ডিসি ছিলেন তিনি
পুরোটা বিষয় দেখেছেন এবং তিনি একজনের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন, একজনেরটা বাতিল করলেন আর একজনেরটা বৈধ করলেন। এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। এই দর্শক, নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি ছিলাম সেখানে। অপকর্ম করে কারো পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নিরপেক্ষতা, দৃঢ়তা, মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। দল এবং প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে আমরা দৃঢ়ভাবে যা যা করা প্রয়োজন সেগুলো করছি। তবে একটা কথা বলা দরকার, আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি যে প্রাথমিক অবস্থাতে তাদের মাঝে সার্বিকভাবে দেশের সকল স্থানে আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে অধিকতর সতর্কতা দেখতে পাচ্ছি, যা একটা ভালো লক্ষণ। নির্বাচনী ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিড়াল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। জন্ম নিবন্ধনও টাকা, মৃত্যু সনদও টাকা, ইউনিয়ন পরিষদও টাকা, এনআইডি সংশোধনও টাকা, বিধবা ভাতা তুলতে গেলেও টাকা, সব কিছুতে টাকা দিতে হয়। হয় কি হয় না? যে টাকা দিতে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করবো কি করবো না? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভোটের গাড়ি। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহরের উত্তর তেমোহনী এলাকায় ভোটের গাড়িটি অবস্থান করে নির্বাচনী সচেতনতা ও গণভোট বিষয়ে জনসাধারণের মাঝে প্রচার চালায়। এ সময় ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। দেশের খবরে পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। 10 জুলাই শৈত্যপ্রবাহ, রাজশাহীতে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। কুষ্টিয়ার চরাঞ্চলে মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলন, ব্যস্ত কৃষকরা। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। মোংলায় দ্বিতীয় দিনের মতো চলছে সুন্দরবনে পর্যটকবাহী জালিবোট ও ট্রলার মালিকদের ধর্মঘট। ধর্মঘটের কারণে ছোট বড় মিলিয়ে প্রায় 400 নৌযান আজও ঘাট থেকে ছাড়েনি, ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে সুন্দরবন। গত রোববার মোংলার ফেরিঘাট এলাকায় থাকা অন্তত 30টি জালিবোটের ওপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে মালামাল নিয়ে যায় খুলনার নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এতে বোটগুলো সৌন্দর্য হারানোর পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বসার পরিবেশও নষ্ট হয় বলে জানান বোট মালিকরা। নৌ পরিবহন অধিদপ্তরের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার থেকে ধর্মঘটের ডাক দেন ক্ষতিগ্রস্ত বোট মালিকেরা। তাদের অভিযোগ, লাইসেন্সের অজুহাতে তাদের নৌযান নিয়ন্ত্রণে নেয়ার জন্য বোট মালিকদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। শীতের দাপট কমছে না, দেশের 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের পাশাপাশি বেড়েছে কুয়াশার ঘনত্ব, ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকা। রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জবুথুবু মহানগরীর জনজীবন, সকাল 6টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও হাড় কাঁপানো শীত। জেলা দুটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়, দিনাজপুর, যশোর, সিরাজগঞ্জ, পাবনা সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। মেহেরপুরের গাংনীতে জমে উঠেছে ফুটপাতেরও গরম কাপড়ের হাট। দোকানগুলোতে বেড়েছে বেচাকেনা। শীতের তীব্রতায় যতই বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতে ততই জমজমাট হচ্ছে বেচাকেনা। গাংনীর হাটে যেখানে স্বল্প দামেও পোশাক পাওয়া যাচ্ছে, 1000 টাকার পোশাকও রয়েছে। বিক্রি বেশি বলে লাভবান হচ্ছেন অস্থায়ী বিক্রেতারা। আর মোংলায় দ্বিতীয় দিনের মতো চলছে সুন্দরবনে পর্যটকবাহী জালিবোট ও ট্রলার মালিকদের ধর্মঘট। ধর্মঘটের কারণে ছোট বড় মিলিয়ে প্রায় 400 নৌযান আজও ঘাট থেকে ছাড়েনি। ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে সুন্দরবন। গত রোববার মোংলার ফেরিঘাট এলাকায় থাকা অন্তত 30টি জালিবোটের ওপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে মালামাল নিয়ে যায় খুলনার নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। আবহাওয়া অনুকূলে থাকায় কুষ্টিয়ার বিস্তীর্ণ চরে এবার মুড়িকাটা পেঁয়াজের ফলন ভালো। ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বাজারে পাঠাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পদ্মার বিস্তীর্ণ চরে মুড়িকাটা পেঁয়াজ চাষ করেন কৃষকরা। জেলাটিতে 4225 হেক্টর জমিতে আবাদ হয়, যার সিংহভাগই সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের পদ্মার চরে। মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে কৃষকরা ঘরে তুলছেন সুফল। তবে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় এবছর উৎপাদন খরচ বেড়েছে। তারপরও বাজার দর ভালো থাকায় খুশি কৃষকরা। ক্ষেত থেকে পেঁয়াজ তোলায় বেড়েছে নারী শ্রমিকদেরও আয়। আমাদের 130 টাকা কেজি চাই। গতবারকে তুলনায় আমাদের পেঁয়াজ ধরেন এবার ফলন কম। বিঘা প্রতি 60-70 মন ফলন হচ্ছে। আমরা 1900 বা 1800 2000 টাকা বিক্রি হচ্ছে। যদি এরকম পর্যায়ে দাম থাকে পেঁয়াজের, তাহলে আমাদের কৃষকরা বা আমরা কিছু লাভবান হব। ক্ষেত থেকে পেঁয়াজ কিনে আড়তে সরবরাহ করছেন পাইকাররা। আমদানি বন্ধের দাবি তাদের। যখন এলসি বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমরা মোকামি মালটা ঠিক মতো বিক্রি করতে পারি না, তখন দেখা যাচ্ছে কিছুটা লসে বিক্রি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে পেঁয়াজ চাষে সহযোগিতা ও প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। দৌলতপুর তামাকের বিশাল একটা এরিয়া, এই মুড়কাটা পেঁয়াজের মাধ্যমে যাতে আমরা তামাকটাকে রিপ্লেস করতে পারি, এটা আমরা টার্গেট নিয়েছি। সেভাবে কৃষককে উৎসাহিত করছি। গত বছরের তুলনায় এবছর মুড়িকাটা পেঁয়াজের আবাদ বেশি হয়েছে এবং ভালো লাভ পাওয়াতে কৃষকগণ মুড়িকাটা পেঁয়াজ আবাদে উৎসাহিত হচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সেন্ট মার্টিন টেকনাফ রুটে চলছে লক্কর ঝক্কর স্পিডবোট। নেই লাইসেন্স, নেই রুট পারমিট, চালকও অদক্ষ। অথচ স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবাধে চলছে এসব ঝুঁকিপূর্ণ স্পিডবোট। ঘটছে প্রাণহানির মতো ঘটনা। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘুরে কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরেছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। 1 ডিসেম্বরের মধ্য দুপুর কন্যা শিশু মাহিমাকে নিয়ে টেকনাফে যেতে সেন্ট মার্টিন ঘাট থেকে স্পিডবোটে ওঠেন মরিয়ম খাতুন। বোটটি বঙ্গোপসাগরে উল্টে যায়। সলিল সমাধি ঘটে মা মেয়ের। এমন দুর্ঘটনা নতুন নয়। দ্বীপটিতে যাতায়াতে প্রায় ঘটে এমন মর্মান্তিক ঘটনা। চিকিৎসা সহ জরুরি কাজে অনেকটা বাধ্য হয়েই স্পিডবোটে চলাচল করতে হয় দ্বীপবাসীকে। কখনো অদক্ষ চালক, খরচ বাঁচাতে কখনো বিকল্প পথ ব্যবহার করায় ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। 2015 সালে এই নৌরুটে পরিবারের 5 সদস্য সহ স্পিডবোট দুর্ঘটনার শিকার হন মুক্তার আহমদ। এখানে হাসপাতালে কোনো ডাক্তার নেই, হাসপাতাল আছে ডাক্তার নেই, এমার্জেন্সিতে যাওয়া লাগে, এটা স্পিডবোটের দরকার। এই রুটে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 1.5 বছরে স্পিডবোট দুর্ঘটনায় মারা গেছেন নারী, শিশু সহ অন্তত 6 জন। বুডডুবিতে সমুদ্রে পড়ে আহত হয়েছেন অর্ধশত মানুষ। আমাদের যে এখানে এই একটা সি ট্রাক, যদি সরকারিভাবে যদি আমরা একটা সি ট্রাক পাই, তাহলে বর্ষাকাল বলেন, যাতায়াত বলেন, আমাদের স্পিডবোটের ঘটনা হচ্ছে, আমাদের স্পিডবোটের মাঝে মালা কিছু কারণে আমাদের স্পিডবোটের একটা দুর্ঘটনা হয়। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচল করছে অন্তত অর্ধশত স্পিডবোট ও ট্রলার। কারোরই নেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন। আমাদের দেশের ভিতরে কোনো ধরনের নৌযান যখন চলাচল করবে তাদেরকে অবশ্যই রুট পারমিট, বৈধ রুট পারমিট নিয়ে চলাচল করতে হবে। যে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে অদক্ষ চালক দ্বারা স্পিডবোট পরিচালনা করার কারণে বা ট্রলার পরিচালনা করার কারণে। ঝুঁকিপূর্ণ এই সেন্ট মার্টিন নৌরুটে দ্রুতগামী স্পিডবোট চলাচল বন্ধ করে যাতায়াতের সুবিধার্থে
সি ট্রাক সার্ভিস চালু করার দাবি স্থানীয় সেন্ট মার্টিন দ্বীপবাসীর। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।